আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। যে যেখানে বসে আজকে এই অনুষ্ঠান দেখছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় করব। অধ্যায়টার নাম হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ। আমরা কি করব বলো? মজুদ পণ্যের হিসাব রক্ষণ, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু বেসিক কথাটা জেনে নিব, যেহেতু আজকে প্রথম ক্লাস, তোমাকে বেসিক কথা জানতে হবে। মজুদ পণ্যটা কি সেটা আমরা একটু জানবো। মজুদ পণ্য কি? তোমরা জানো যে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই পণ্য উৎপাদন করতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কি করতে হবে? অবশ্যই পণ্য উৎপাদন করতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করার জন্য যে ম্যাটেরিয়াল বা কাঁচামাল ব্যবহার করে সেটাকে বলা হয় মজুদ পণ্য। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কি বলছি বলো? পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামাল বা ম্যাটেরিয়াল ব্যবহার করে তাকে বলা হয় মজুদ পণ্য। অর্থাৎ এক্ষেত্রে দুইটা প্রতিষ্ঠান থাকে, একটা প্রতিষ্ঠানে দুইটা ইউনিট থাকে। মনে করো এটা হলো গুদাম, এটা হলো কারখানা। এখন গুদাম মানে কি? তুমি একটা জিনিস বুঝে নাও, গুদাম হলো সেই জায়গা, বিভিন্ন জায়গা থেকে পণ্য ক্রয় করে যেখানে রাখা হয় সেটাকে বলা হয় গুদাম। তাহলে গুদাম বলতে কি বোঝায়? সেই জায়গা বা স্টোররুম বোঝা হয় যার মাধ্যমে সত্যগত বোঝা হয়। তোমরা মার্কেটিং এ পড়েছো অথবা সংগঠনে পড়েছো। অর্থাৎ গুদাম হলো কি বলো? সময়গত উপযোগ তৈরি করার জন্য একটা মাধ্যম। অর্থাৎ গুদামের মাধ্যমে সময়গত উপযোগ তৈরি হয়। আমাদের সময়গত উপযোগ জানতে হবে না, আমরা যে জিনিসটা জানবো, যেমন বিভিন্ন ধরনের, মনে করো একটা প্রতিষ্ঠানে প্রথমে পণ্য ছিল, আমাদের কি ছিল বলো? প্রথমে পণ্য ছিল। এই পণ্য থেকে আমরা কি করছি? কারখানাতে পাঠাবো। কিসের জন্য পাঠাবো? উৎপাদনের জন্য। কিসের জন্য পাঠাবো বলো? তার মানে গুদাম থেকে পণ্যগুলো যায় উৎপাদনের জন্য কারখানাতে। কিসের জন্য বলো? উৎপাদনের জন্য। কিসের উৎপাদনের জন্য? পণ্য উৎপাদনের জন্য। পণ্য উৎপাদনের জন্য কোথায় যায় বলো? এই কাঁচামালগুলো কারখানাতে যায়। অর্থাৎ এই গুদাম থেকে কারখানাতে কি পরিমাণ পণ্য যাচ্ছে বা কি পরিমাণ পণ্য ফেরত আসছে, এটার জন্য যে হিসাব, সেটাই হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ। তাহলে মজুদ পণ্য একটা কথা। মজুদ পণ্য মানে কি? কাঁচামাল। মজুদ পণ্য মানে কি বলো? কাঁচামাল। আর মজুদ পণ্যের হিসাব রক্ষণ মানে কি? গুদাম থেকে কি পরিমাণ পণ্য আমরা কারখানাতে পাঠাচ্ছি, আর কারখানা থেকে কি পরিমাণ পণ্য কখনো কখনো ফেরত আসতে পারে, কি পরিমাণ পণ্য ফেরত আসে, এটাই হলো এই যে টোটালটার হিসাব রক্ষণ। এই টোটাল হিসাব রক্ষণটাকে আমরা কি বলি বলো? মজুদ পণ্যের হিসাব রক্ষণ। এই মজুদ পণ্যের হিসাব রক্ষণের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার নাম হলো মাল খতিয়ান হিসাব। এখন আমরা জানবো মাল খতিয়ান হিসাব। মাল খতিয়ান হিসাব কি সেই ব্যাপারে আমরা কথা বলবো। দেখো, মাল খতিয়ান মানে কি? মাল খতিয়ান হিসাব অর্থাৎ যে খতিয়ানে গুদাম থেকে কারখানায় কি পরিমাণ পণ্য পাঠানো হলো, কি পরিমাণ পণ্য উৎপাদন হলো, তার যে হিসাব রাখা হয় সেটাই হলো মাল খতিয়ান। অর্থাৎ মাল খতিয়ান কি? বছরে প্রথমে কত টাকা মজুদ ছিল, আমরা বলি, আবার বলি, দেখো কত টাকা মজুদ ছিল, প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক মজুদ ছিল কত, কত ক্রয় করছি, কত ইস্যু অথবা বিক্রি করছি, এটার যে হিসাব, এই তিনটার হিসাবকেই বলা হয় বলো মাল খতিয়ান। অর্থাৎ মাল খতিয়ান এমন একটা প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে আমরা কি করি? বছরে প্রথমে কত টাকা পণ্য ছিল, নতুন করে কত টাকা ক্রয় করা হয়েছে, কত টাকা ইস্যু করা হয়েছে, সর্বশেষ কত সমাপনী আছে, এই যে টোটাল হিসাব করা, এই টোটাল হিসাব করাটাই হলো মাল খতিয়ান হিসাব। আমরা যে জিনিসটা মনে রাখবো, মাল খতিয়ানের কলাম থাকে তিনটি। কয়টি কলাম থাকে বলো? তিনটি থাকে। এখন আমরা দেখবো মাল খতিয়ানের কলাম। তাহলে মাল খতিয়ানের কলাম থাকে কয়টা? মাল খতিয়ানের কলাম থাকে কয়টা বলছি বলো? তিনটা। তাহলে একটা হলো ব্যালেন্স কলাম, আমরা প্রথম লিখি গ্রহণ কলাম, গ্রহণ। 2 নম্বরে লিখি ইস্যু, 3 নম্বরে লিখবো ব্যালেন্স। তাহলে কয়টা কলাম থাকে বলো? মাল খতিয়ানে কয়টা কলাম থাকে? তিনটা। একটা নাম হলো কি বলো? গ্রহণ, একটা নাম হলো ইস্যু, আর একটা নাম হলো ব্যালেন্স। অর্থাৎ একটা মাল খতিয়ানের তিনটা কলাম থাকে। এটা তোমাকে মনে রাখতে হবে যে মাল খতিয়ানের কলাম হলো তিনটা, গ্রহণ, ইস্যু, ব্যালেন্স। এবং এই প্রত্যেকটার ভিতরে আবার তিনটা করে থাকে। এই প্রত্যেকটার ভিতরে কয়টা থাকে বলো? তিনটা। একটা পরিমাণ, একটা দর, এটা টাকা। আমরা এটা পরে বুঝাবো, অর্থাৎ যখন শখ করে তোমার অঙ্ক বুঝাবো। এখন এই কোশ্চেনে কি কি থাকে আমরা দেখি।
সর্বপ্রথম যেটা থাকে সেটা থাকে প্রারম্ভিক জের। কি থাকে বলো? প্রারম্ভিক জের। যদি প্রারম্ভিক জের থাকে তাহলে আমরা কি করব সেটা আমাদের জানতে হবে। প্রারম্ভিক জের সরাসরি ব্যালেন্স কলামে যাবে। কোন কলামে যাবে বলো? সরাসরি ব্যালেন্স কলামে যাবে। তাহলে এই নিয়মটা তোমাকে লিখে নিতে হবে অবশ্যই। তাহলে আবার একটু শোনো, প্রারম্ভিক জের বা প্রারম্ভিক মজুত পণ্য যদি থাকে তাহলে সরাসরি কোন কলামে বসাবো বলো? সরাসরি ব্যালেন্স কলামে বসাবো। অর্থাৎ ব্যালেন্স কলাম মানে কোন নাম্বার কলাম? 3 নাম্বার কলাম। ব্যালেন্স কলাম মানে কয় নাম্বার কলাম বলো? 3 নাম্বার কলাম। কথা থেকে ক্লিয়ার না হলে আরেকবার শোনো, প্রারম্ভিক জের যদি কখনো থাকে সরাসরি আমরা ব্যালেন্স কলামে যাব। সরাসরি কোথায় বসাবো বলো? ব্যালেন্স কলামে। 2 নাম্বার ক্রয়। ক্রয় যদি থাকে এটা 2 বার কাজ। এটা কয়বার কাজ বলো? 2 বার কাজ। প্রথমে যাবে গ্রহণে। প্রথমে কোথায় যাবে বলো? গ্রহণে। পরে ব্যালেন্সের নিচে যাবে। ব্যালেন্সের নিচে যাবে। এখন প্রশ্ন করতে পারো স্যার নিচে যাবে কেন? অর্থাৎ ক্রয় করলে পারে আমাদের প্রারম্ভিক মজুত তো প্রথমে ছিল সেটা আগে বসাবো, এরপর যেহেতু ক্রয় আবার যাবে সেই জন্য আমরা ক্রয়টা কি করবো? আগের যে ব্যালেন্স থাকবে ওইটার ব্যালেন্সের নিচে বসবো। তাহলে মনে রাখো, ক্রয় থাকলে 2 বার যাবে। ক্রয় থাকলে কয়বার যাবে? 2 বার। প্রথম যাবে গ্রহণ কলামে, এরপরে যাবে ব্যালেন্সের নিচে। এই কথাটা মনে রাখলে হবে। তাহলে আবার ক্লিয়ার করি, ক্রয় যাবে 2 বার। প্রথম যাবে গ্রহণে, পরে যাবে ব্যালেন্সের নিচে। এরপরে লিখবো ইস্যু। ইস্যু মানে বিক্রি করা বোঝায়। ইস্যু মানে কি করা বলো? বিক্রি করে বোঝায় বা দিয়ে দেওয়া বোঝায়। আমরা আসলে কোথায় দিয়ে দিব বলো? কারখানাতে দিব। অর্থাৎ গুদাম থেকে কারখানায় যে পণ্যটা পাঠাবো। তাহলে ইস্যু করা মানে কি করে দেওয়া বোঝায় বলো? দিয়ে দেওয়া বোঝায়। তাহলে আমরা ইস্যু দিলে পারে আমরা প্রথম তাহলে কোন কলামে বসবে? প্রথম ইস্যু কলামে। প্রথম কোন কলামে বলো? ইস্যু কলামে। ইস্যু মানে দিয়ে দেওয়া। দিয়ে দেওয়া মানে বাদ। দিয়ে দেওয়া মানে কি বোঝায়? বাদ বোঝায়। তাহলে প্রথম ইস্যু কলামে, পরে ব্যালেন্স থেকে কি করব? বাদ দিব। বাদ যাবে। কথাটা বুঝতে পারছো? তাহলে কথাটা শুনো, শুধুমাত্র প্রারম্ভিক জেরের কাজ হলো একবার। প্রারম্ভিক জেরের কাজ কয়বার বলো? একবার। তাহলে প্রারম্ভিক জেরের কাজটা কতবার? একবার। সরাসরি কোন নাম্বার কলামে? ব্যালেন্স কলামে যাবে। ক্রয়ের কাজ কয়বার? 2 বার। ক্রয়ের কাজ কয়বার? 2 বার। প্রথম যাবে গ্রহণে, পরে যাবে ব্যালেন্সের নিচে। প্রথম যাবে গ্রহণে, পরে যাবে কি বলো? ব্যালেন্সের নিচে। ইস্যু প্রথমে যাবে ইস্যু কলামে, পরে ব্যালেন্স থেকে কি করবো? আমরা বাদ দিব। কথাটা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? এখন আমরা যে কাজটা করব, একটা মাল খতিয়ানের কলাম করব। একটা মাল খতিয়ানের কলাম করে একটা উদাহরণ দিব। এই উদাহরণটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি দেখবা যে অনেকগুলো শেষ হয়। তো এই মাল খতিয়ানের অনেকগুলো পদ্ধতি আছে। আমরা আজকে একটা পদ্ধতি নিয়ে কথা বলবো। সেই পদ্ধতিটার নাম হলো ফিফো। সেই পদ্ধতিটার নাম কি বলো? ফিফো পদ্ধতি। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আগে আসলে আগে যায়। আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানিতে দেখো লেখা আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসলে আগে পাবেন। এই ভিত্তিতে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে, পণ্য বিক্রি করা হচ্ছে। এটা তেমনি আগে আসলে আগে যায়। এই জিনিসটা তোমাকে একটা জিনিস বুঝায়। একটা মনে করো এটা ধরো একটা কি বলো? এটা একটা গুদাম। এই গুদামে একটু জিনিস তোমাকে বুঝায়নি। এই গুদামে আমাদের বলছে প্রারম্ভিক জের 1 তারিখ, মনে করো 1 মার্চ তারিখে প্রারম্ভিক জের আছে 500 একক। দর লেখা আছে 10 টাকা। মার্চের 5 তারিখে মনে করো ক্রয় করা আছে 400 একক। দরও দেওয়া আছে 5 টাকা। আমাকে মার্চের 7 তারিখে করতে বলছে ইস্যু।
7 তারিখে কি করতে বলছে বলো? ইস্যু। মনে করো আমাকে ইস্যু করতে বলছে 300 একক। আমাকে ইস্যু করতে বলছে বলো কত? 300 একক। এখন প্রশ্নটা হলো আগে আসলে আগে যায়, তাহলে আগে কে আসছে এটা আমাকে দেখতে হবে। আগে তাহলে কে আসছে বলো তো? 1 তারিখ কি আগে আসে না? অবশ্যই হ্যাঁ, অবশ্যই 1 তারিখ আসছে, কারণ 5 তারিখ তো পরের তারিখ। তাহলে আগে যে আসছে সে আগে যাবে। তাহলে আগে আসছে কে? 500। দর কত করে? 10 টাকা। তাহলে আমাকে যে এই ইস্যু করতে বলছে, আমরা এই জায়গায় যখন ইস্যু করব, কোথায় ইস্যু করব? কারখানাতে যখন ইস্যু করব, এই কারখানাতে যখন ইস্যু করব তখন মনে রাখতে হবে এই 300 একক ইস্যু করব কয় টাকা দরে? এই 10 টাকা দরে। তার মানে কত টাকা বলো? 3000 টাকা। কথাটা বুঝতে পারছো? আমাকে তাহলে ইস্যু করতে বলে কোনটা ইস্যু করবো বলো? উপরেটা থেকে। এখন মনে করো এই কথাটা বলছে, আবার বুঝো, যদি না বুঝো আবার তোমার বলি। 500 ইস্যু করতে বলছে আমাকে কত? 300। তাহলে উপরে আছে 500, নিচে আছে 400। আমি কিন্তু উপর থেকে দিব, নিচের থেকে নিব না, কারণ এটা আগে আসছে। আমরা বলছি আগে আসলে আগে যায়। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো বা ফাইফো যাই বলো, 500 দিকে নিবে। এখন যদি মনে করো আমাকে ইস্যু করতে বলে, সাপোজ ইস্যু করতে বলছে আমাকে 700, এখন বলো তো কিভাবে ইস্যু করব? একটু বলো সবাই। এখন 700 যদি আমি ইস্যু করতে যাই, তাহলে আমাকে এই জায়গায় কি উপরে কি 700 আছে? বলো আগে, 700 আছে? না, অবশ্য নাই। তাহলে যেহেতু 700 নাই, তাহলে আমাকে মনে রাখতে হবে উপর থেকে নিব 500 আর নিচের থেকে নিব কত বলো? নিচে থেকে কত নিব? 700 বানাইতে 200 নিব। তাহলে আমরা এই জায়গায় যখন ইস্যু করব তখন কিন্তু আমরা একবারে 700 লিখতে পারবো না। তাহলে আমরা কি করব? প্রথমে লিখবো 500, ওইটার দাম থাকবে কত করে বলো? 10 টাকা। পরে যে ইস্যু করতেছি, পরে আমাদের নিতে বলছে কিন্তু দেখো 700, আমরা মাত্র নিছি কত? 500। পরে নিব আরো কত? 200। এই 200 দাম হবে কত করে বলো? 5 টাকা। অর্থাৎ এখন আমার কিন্তু দেখো, আমি যদি বলি মোট আমার ইস্যু হয়েছে কত? 700। কথাটা কি ক্লিয়ার? এই পদ্ধতিটার নাম হলো ফিফো পদ্ধতি। কি পদ্ধতি বলো? ফিফো। আরো পদ্ধতি আছে লিফো। লিফো মানে শেষেরটা আগে যাবে। আরেকটা পদ্ধতি আছে বারযুক্ত পদ্ধতি। এখন আমরা আজকে শুধু ফিফো পদ্ধতির বেসিক জিনিসগুলো জানবো। এখন আমাকে যদি বলে যে তুমি কত নিতে পারো বলো? তোমাকে নিতে বলছে 800, তাহলে কি তুমি কি 800 নিতে পারবা? দেখো তো 800 নিতে পারবা কিনা, একটু নিজে ট্রাই করো। কিভাবে নেবা বুঝতে পারছো কি? যদি না বুঝতে পারো, আমি দেখো তোমাকে বলছি 800 ইস্যু করতে বলছে। আমাকে 800 ইস্যু বলে কি করব? আমাদের আগে উপর দিকে নিতে হবে। উপর দিকে কত নিব? 500। দাম কত বলো? 10। পরে নিব আরো কত? আমাকে 800 নিতে বলছে, তাহলে আমি পরে নিব আরো কত? 300। দাম কত বলো? 5। এখন বলো তো, আমরা যদি 800 ইস্যু করি, 500 শেষ, 400 থেকে নিচে কত? 300। তাহলে আমার যে ব্যালেন্স থাকবে সেক্ষেত্রে ব্যালেন্সটা থাকতেছে কত জানো? ব্যালেন্সটা থাকতেছে, দেখে নাও, 500 থেকে নিয়ে গেছি 500 নিয়ে নিছি, 400 থেকে নিয়ে নিছি 300, তাহলে আর আছে মাত্র 100, অর্থাৎ ব্যালেন্স থাকবে আমার 100। সেটার দাম আছে কত টাকা বলো? 5 টাকা। আসলে এই জিনিসগুলোই আমরা কি করি? এই জিনিসগুলো নিয়ে আরেকটা উদাহরণের অঙ্ক দেখতে চলে যাই। আমরা একটা উদাহরণ লিখে নিব। আমরা কি একটু ঘরটা কেটে নেই? দেখো এটা একটা ঘর, এটা হলো মাল খতিয়ানের কলামের ঘর। প্রথমটা ঘর হবে তারিখ, পরে ঘর হবে বিবরণ, পরে 3টা ঘর কাটবো। এই 3টার ভিতরে আবার 3টা করে ঘর হবে। তাহলে দেখো আমরা এটার ভিতরে কয়টা ঘর হবে বলো? 3টা ঘর হবে। প্রথম আমরা লিখবো তারিখ, এরপরে লিখবো বিবরণ, এরপরে লিখবো গ্রহণ, এরপরে লিখবো ইস্যু, এরপরে লিখবো ব্যালেন্স। আমরা উপরে কথাটা একটু মুছে দিয়ে আমরা লিখবো মাল খতিয়ান হিসাব। কি লিখবো বলো? মাল খতিয়ান হিসাব, ফিফো পদ্ধতি। মাল খতিয়ান হিসাব, ব্র্যাকেটে লিখবো কি বলো? ফিফো পদ্ধতি। দেখো আমরা একটা ঘর কাটছি, এই ঘরের ভিতরে তাহলে প্রথম তারিখ, বিবরণ, গ্রহণ, ইস্যু, ব্যালেন্স, গ্রহণ, ইস্যু, ব্যালেন্স, তারিখ, বিবরণ, গ্রহণ, ইস্যু, ব্যালেন্স। এখন এই গ্রহণের মধ্যে 3টে, একটা হবে পরিমাণ, পরেরটা হবে দর, পরের টাকা, আবার পরিমাণ,
দর টাকা পরিমাণ ধর টাকা। তোমার যদি দেখতে কখনো সমস্যা হয় তুমি জুম করে নিবে, জুম করে বড় করে দেখতে পারবা। তাহলে আমরা বলো তারিখ বিবরণ গ্রহণ ইস্যু ব্যালেন্স পরিমাণ ধর টাকা। আমরা একটা ছোট একটা উদাহরণ লিখবো। মনে করো 2017 সাল বা 19 সাল দেওয়া আছে, 2019 সাল লিখে মার্চের 1 তারিখ লেখা আছে। মনে করো প্রারম্ভিক যে 200 দর 10 টাকা। তারপরে মার্চের ধরো 5 তারিখ ক্রয় লেখা আছে 300 দর 5 টাকা। তাহলে প্রথমটা প্রারম্ভিক যে 200 দর কত বলো 10 টাকা। পরেরটা ক্রয় 5 তারিখে ক্রয় লেখা আছে 300 দর কত বলো 5 টাকা। আমরা মার্চের 10 তারিখ দিয়ে ইস্যু দিয়ে আমরা কত বলো 400। আবার লিখি মার্চের 15 তারিখ ক্রয় লিখি 500 দর লিখি 20 টাকা। সর্বশেষ এটাই লাস্ট তারিখ মার্চের 30 তারিখ আমরা লেখো ইস্যু দিব ইস্যু দিয়ে আমরা এটা 600 লিখে নিই, ইস্যু দিয়ে আমরা 500 মনে করো 500। এই পর্যন্তই তথ্য। এখন আমরা অঙ্কটার মধ্যে যাব, আর বেশি বড় করি না। তাহলে আমরা প্রথম দেখি মার্চের 1 তারিখে প্রারম্ভিক যে 200। তাহলে বলো তো কোনটা প্রথমে আসছে বলো, 1 তারিখ আসছে নাকি 5 তারিখ? আমরা জানি নরমালি 1 তারিখটা প্রথমে আসছে, এরপরে আসছে কি বলো 5 তারিখ। আমরা যে 400 ইস্যু করব কোনটা থেকে করব, 200 থেকে না 300 থেকে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা নিয়ে বেসিক কথাটা। এখন আমরা লিখবো 2019 সাল মার্চের 1। দেখো প্রথম লেখা আছে প্রারম্ভিক জের, প্রথম কি লেখা আছে প্রারম্ভিক জের 200 দর লেখা আছে 10 টাকা। তাহলে আমরা প্রথম লিখবো প্রারম্ভিক জের কত লেখা আছে 200। তাহলে পরিমাণ, এই 200 মানে পরিমাণ, 200 মানে কি বলো, 200 মানে কি বলো পরিমাণ। আর দর দেওয়া আছে কত 10 টাকা, দরের মধ্যে বসাবো 10 টাকা। তাহলে আবার একটু জিনিস বোঝো, আমরা লিখছিলাম যে প্রারম্ভিক জের সরাসরি কোন ঘরে যায়, হ্যাঁ ব্যালেন্স করে। তাহলে ব্যালেন্স করে যেহেতু যায় আমরা বসাইছি 200, দর কত করে বলো 10 টাকা। এখন 200 সাথে যদি 10 দ্বারা গুণন করি তাহলে আসে কত বলো 2000। আমরা 2000 টাকা বসাইলাম। দেখো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? প্রারম্ভিক জের আমরা কি করব, প্রারম্ভিক জের সরাসরি কোন ঘরে বসাবো বলো, ব্যালেন্স ঘরে বসাবো। কথাটা ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা এটা সম্পূর্ণ বরাবর একটা টান দিয়ে দেব লম্বা করে। এখন 5 তারিখে আছে ক্রয়, মার্চের 5 তারিখ আছে ক্রয়। তো ক্রয় থাকলে একটা নিয়ম লিখে নিতে পারো, যদি ক্রয় থাকে, কথাটা ভালো মতো বোঝো, যদি ক্রয় থাকে উপরে ব্যালেন্সটাকে আবার নিচে বসাইতে হবে। বলো ক্রয় থাকলে কি করব, উপরে ব্যালেন্সটাকে আবার অবশ্যই আমরা নিচে বসাবো। অর্থাৎ উপরে যে ব্যালেন্স আছে 200, সেই 200টা আবার নিচে বসাবো। তাহলে কথাটা আবার মনে রাখো, লিখে নিতে হবে। ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটাকে নিচে বসাইতে হবে, উপরের যে ব্যালেন্স থাকবে সেটাকে আমরা কি করব, নিচে বসাবো। এখন আমরা 5 তারিখে ক্রয় আছে কত 300, দর কত করে বলো 5 টাকা। দর কত করে 5 টাকা। 300 সাথে যদি 5 টাকা হয় তাহলে 3 5 কত হয় বলো 1500। আমরা 1500 টাকা হবে। এখন আমরা বলছিলাম ক্রয় কয়বার যায়, 2 বার। ক্রয় কয়বার যাবে বলো 2 বার। তাহলে প্রথম যাবে গ্রহণে, এরপরে লিখে দিয়েছিলাম দেখো ব্যালেন্সের নিচে। তাহলে ব্যালেন্সের নিচে হলে কত বলো এই জায়গায়। তাহলে দেখো তো কথাটার সাথে কি নিয়মটা মিল আছে কিনা? অবশ্যই মিল আছে, যে ক্রয় প্রথম গ্রহণে এরপরে যাবে ব্যালেন্সের নিচে। ফিফল পদ্ধতিতে অবশ্যই এই কাজটা তোমাকে কি করতে হবে। এরপরে আমরা এটার সম্পূর্ণ বরাবর টান দিব, এই লাইনটার কাজ শেষ। এখন এরপরে মার্চের 10 তারিখ আছে কি বলো ইস্যু। তুমি যদি এই লাইনটা বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্ক শেষ। এই লাইনটা বুঝতে পারলে এবারে এই অধ্যায়ের অঙ্কটা শেষ হবে। এখন তুমি একটু দেখো, আমাকে ইস্যু করতে বলছে কত বলো 400। আমরা কিন্তু ব্যালেন্স থেকে ইস্যু করবো। কোথায় থেকে ইস্যু করবো? ব্যালেন্স থেকে। তাহলে ব্যালেন্সে প্রথম আছে 200, পরে আছে 300, আমাকে নিতে বলছে 400। 400টা কিভাবে নিব দেখো,
আমরা যদি 400 নিতে যাই, প্রথমে এই 200 নিব, এই 300 থেকে আরো 200 নিব, তাহলে আমার কি 400 হয়ে গেল না? এই যে আমাকে 400 নিতে বলছে, তাহলে প্রথম উপরের থেকে 200, নিচের থেকে নিচে 200। এখন তাহলে বলো তো থাকে কত? আমরা বলছি ইস্যু মানে মাইনাস করা। ইস্যু মানে কি করা? মাইনাস করা। 200 থেকে যদি 200 মাইনাস করি কিছুই থাকে না। 300 থেকে যদি 200 মাইনাস করি থাকে 100। থাকে কত বলে? 100। আবার কথাটা বুঝো, 200 থেকে 200 বাদ দিলে ব্যালেন্সে করে কিছুই থাকবে না। ইস্যু মানে দেওয়া দেওয়া। 300 থেকে 200 দিলাম, থাকে কত বলে? 100। এখন দর কত? এই 200 দর হইলো 10 টাকা, এই 200 দর হইলো 5 টাকা, এবং যে 100 আছে সেটার দাম কত? 5 টাকা। কথাটা বোঝো? এখন তাহলে আমরা গুণ করি, 200 সাথে যদি 10 দা গুণ করি তাহলে কত আসে বলো? 2000। এটার সাথে যদি গুণ করি আসে কত বলে? 1000। আর যে রইলো 100 সেটার সাথে গুণ করলে কত হয় বলো? 500। তাহলে ইস্যু করা মানে কি করা বোঝায় বলো? ইস্যু করা মানে সরাসরি মাইনাস করা বোঝায়। সরাসরি কি করা বোঝায়? মাইনাস করা বোঝায়। এরপরে আমরা যে কাজটা করব, আবার আছে মার্চের 15 তারিখ। মার্চের 15 তারিখ আছে ক্রয়। বল, আমরা বলছি কি নিয়ে বলছি? ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটাকে নিচে বসাইতে হবে। তার মানে এই উপরে ব্যালেন্সটাকে আমরা আবার নিচে বসাবো। ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটাকে নিচে বসাবো। কথাটা মনে থাকবে, ক্রয় থাকলে উপরে ব্যালেন্সটাকে কি করবো? তাহলে এই যে উপরে 100 এটা বসাইছে, এটা বসাইছে, এটা বসাই নিছি। এখন 15 তারিখে ক্রয় আছে কত বলো? 600, দাম হলো 20 টাকা। আমরা যদি 600 সাথে 20 দা গুণ করি, 600 সাথে 20 দা গুণ করলে কত আসে বলো? 1200। এখন ক্রয়ের কাজ হলো দুইবার, তাহলে এই 600 আমরা কি করব? প্রথম গ্রহণে, এই দেখো প্রথম গ্রহণে, এরপরে ব্যালেন্সের নিচে নিচে। প্রথম গ্রহণে পরে ব্যালেন্সের কত বলো? নিচে নিচে। কথাটা কি বুঝতে পারছো? এখন সরি, এটা 1200 না 12,000 হবে? 12,000। 600 সাথে 20 গুণ করলে কত আসে বলো? 12,000 আসে। এখন আমরা যে কাজটা করব, এটা আবার টান দিয়ে দিব। সর্বশেষ মার্চের 30 তারিখ আবার আছে ইস্যু। ইস্যু কত আছে একটু দেখে নাও। আমরা ইস্যু করতে বলছে 500। কত করতে বলছে বলো? 500। আমাদের উপরে আছে কত? 100, নিচে আছে কত? 400। তার মানে আমরা কি একবারে 500 নিতে পারি? বলো, একবারে 500 নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম উপরের দিকে নিব 100, আর নিচের দিকে কত নিব বলো? 400। এই 100 থেকে যদি 100 নেই, ব্যালেন্সে কিছু থাকে না। 600 থেকে যদি 400 নেই, ব্যালেন্সে থাকে কত বলো? 200। আবার একটু বুঝে নাও, 100 থেকে 100 নিলাম, ব্যালেন্সে কিছু থাকে না। 600 থেকে 400 নিছি, কারণ আমাকে মূল নিতে হবে কত বলো? 500। দেখো আমরা যদি এই জায়গায় যোগ করি কিন্তু 500 হয়। এখন দরটা বসাবো। দর কত বলো? 5 টাকা। এটা দর কত বলো? 20 টাকা। এখন আর যেটা রইলো সেটার দামও 20 টাকা। একটু শেষ কথাটা বলে নেই। 100 দাম 5 টাকা, এই 600 থেকে 400 নিছি 20 টাকা, আর যে রইলো 600 থেকে যদি 400 বাদ দিই সেটার দাম হলো কত টাকা বলো? 20 টাকা। এখন আমরা গুণ করি, এটা গুণ করলে কত আসে বলো? 500। এটা গুণ করলে 4 দুগুণে 8, 8000, আর বাকি যে রইলো সেটা হলো 4000। এই যে 4000 রইলো, এই 4000কে বলা হয় সমাপনী মজুত পণ্য। এটাকে কি বলা হয় বলো? সমাপনী মজুত পণ্য। তাহলে এই শেষ লাইনটা তোমাকে আরেকবার কথা বলে এই পর্যন্ত ক্লাসটা শেষ করবে। 100 থেকে 100 নিছি, 600 থেকে 400 নিছি, থাকে কত বলো? 200। অর্থাৎ আমাকে মোট নিতে বলছে 500। 500 নিতে গেলে 100 আর এই জায়গা থেকে 400, 100 আর 400, এই হলো 500। থাকে কত বলো? 200। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই বাসায় বসে এই অঙ্কটা আরেকবার প্র্যাকটিস করবে। এটা যতবার প্র্যাকটিস করবে তার জন্য তোমার সুবিধা হবে। যতবার ভিউ করবে ততবার অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কি বুঝতে পারছো না সেটা আমাদেরকে জানাবে। এতক্ষণ কষ্ট করে বসে আমার লাইভ ক্লাস দেখার জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ। ভালো থাকো। আসসালামু আলাইকুম। Thanks for watching NCC online class. Stay safe, stay home and stay with NCC.